আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। প্রশ্ন হলো যে ইসরায়েল এবং হামাসের মধ্যে যে লড়াই তা থামছে না কেন? কেন যুদ্ধবিরতি হচ্ছে না? ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মনে করেন যে এজন্য হামাস দায়ী এবং তিনি এই যে কাতারে হামলা করেছেন, হামাসের শীর্ষস্থানীয় কয়েকজন নেগোশিয়েটর মানে যারা মধ্যস্থতাতে অংশগ্রহণ করেছে সেসব নেতাদেরকে হত্যা করার জন্য এখন ইসরায়েলের তরফ থেকে বলা হচ্ছে যে তারা হলো এই যুদ্ধবিরতির জন্য বাধা। বেনিয়ামিন নেতানিয়াহু মনে করেন যে কাতারে যেসব হামাস নেতারা বসবাস করেন সেসব নেতারা যুদ্ধবিরতিতে যেতে চান না। এটি হলো বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষ্য বা তার চিন্তাভাবনা। কিন্তু ইসরায়েলের ভেতরে এই যে হোস্টেস অ্যান্ড মিসিংস পার্সনস ফ্যামিলি নামে যে একটি সংগঠন রয়েছে, তারা বেশ জোরে সোরে প্রচারণা চালাচ্ছে এবং তারা প্রতিবাদ করছে। তারা বলছে যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কারণেই এই যুদ্ধটি থামছে না। এবং গণমাধ্যমে যেসব খবর প্রকাশিত হয়েছে সেখানে এই সংগঠনটি বলছে যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুই এই যুদ্ধ বন্ধ করার জন্য সবচেয়ে বড় বাধা। অর্থাৎ এখানে আমরা দেখলাম যে দুই রকমের কথা শোনা যাচ্ছে। একটা কথা হলো যে বেনিয়ামিন নেতানিয়াহুকে দায়ী করা হচ্ছে যুদ্ধবিরতি না হওয়ার কারণে, কিন্তু বেনিয়ামিন নেতানিয়াহু নিজে তিনি এই দায় স্বীকার করছেন না বা এই কথাকে গুরুত্ব দিচ্ছেন না। তিনি মনে করছেন যে হামাস এই জন্যে দায়ী। ইসরায়েল মধ্যপ্রাচ্যে এমন একটা জায়গাতে পৌঁছে গেছে এখন, তারা প্রায় যা ইচ্ছা তাই করতে পারছে। অর্থাৎ এই যে ধরুন আপনি গত ১ বছরে তারা ৭টি দেশে হামলা করেছে এবং ইরানে হামলা করে একটা ১২ দিনের যুদ্ধাবস্থা হয়েছে এবং সেখানে ইরানও পাল্টা হামলা করেছে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ইসরায়েলের, এটি গণমাধ্যমগুলো বলছে। যদিও ইসরায়েল এই ব্যাপারে কোনো রকম ডেটা বা তথ্য প্রকাশ করে না। কিন্তু বাকি দেশগুলো থেকে যে খুব একটা প্রত্যুত্তর পেয়েছে ইসরায়েল, বিষয়টি সেরকম নয়। আবার ধরুন আমি আল জাজিরাতে একটা নিবন্ধ পড়ছিলাম যেখানে বলা হয়েছে যে ডোনাল্ড ট্রাম্প যখন ক্ষমতায় আসেন তখন তিনি না শুনতে চাননি এবং তিনি তখন একটা যুদ্ধবিরতি দেখতে চেয়েছিলেন, যেখানে একটা যুদ্ধবিরতি হয়েছে, বন্দি বিনিময় হয়েছে। কিন্তু ২ মাস পরে এসে আবারও ইসরায়েল এই যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করে আবারও হামলা করেছে বলে অভিযোগ রয়েছে। এমনকি এই যে প্রথমে যখন একবার যুদ্ধবিরতি হয়েছিল ১০০-রও বেশি জিম্মিকে ছেড়ে দিয়েছিল হামাস, তারপরেও ইসরায়েল এই যুদ্ধবিরতিকে এগিয়ে নিয়ে যেতে চায়নি বলেও অভিযোগ রয়েছে। সুতরাং এসব বিষয়গুলো বিবেচনা করে যারা বেনিয়ামিন নেতানিয়াহুর সমালোচনা করছেন তারা বলছেন যে ২০২৬ সালের অক্টোবরে যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে তিনি নিজেকে বিজয়ী করার জন্যে যা যা করা দরকার সেগুলো করছেন এবং তখন জনগণের সামনে তিনি কিছু পয়েন্ট তুলে ধরতে চান। এই যেমন ধরেন একটি পয়েন্ট হতে পারে যে তিনি বলতে পারেন হামাসকে তিনি নির্মূল করেছেন। তিনি বলতে পারেন ইরানে তিনি আক্রমণ করে ইরানের পারমাণবিক কর্মসূচিকে ধ্বংস করে দিয়েছেন। এরকম বিষয়গুলো বলে তিনি জনপ্রিয়তা অর্জন করে আবারও নির্বাচিত হতে পারেন। আবার অনেকে বলছেন এমনও হতে পারে তিনি যদি নির্বাচিত না হন তাহলে হয়তো ওখানে যুদ্ধ পরিস্থিতি একটা ভিন্ন রূপ নেবে। কিন্তু সেটি তো ২০২৬ সালে অক্টোবর মাসের ব্যাপার বা নির্বাচনের ব্যাপার, সেটা একটা দূরবর্তী ব্যাপার। কিন্তু এখনই তো একটা যুদ্ধবিরতির জন্যে যুক্তরাষ্ট্রের যে উদ্যোগ ছিল, কাতার এবং মিশর মধ্যস্থতা করছিল, সেটি কিন্তু ভেস্তে গেছে। কারণ বিশ্লেষকরা বলছেন যে বেনিয়ামিন নেতানিয়াহুর দেশ ইসরায়েল কাতারে হামলা করেছে এবং যাদের উপর হামলা করেছে তারা যুক্তরাষ্ট্রের আমন্ত্রণে বা যুক্তরাষ্ট্রের নেতৃত্বে এই যে যুদ্ধবিরতির বা যুক্তরাষ্ট্রের উদ্যোগে যে যুদ্ধবিরতির একটা উদ্যোগ নেওয়া হয়েছিল তা নিয়ে আলাপ আলোচনা করতে তারা এসেছিলেন। ফলে এখন তাদের উপরে যখন হামলা হলো তখন ডেফিনেটলি কাতার আর এই মধ্যস্থতাতে থাকবে কিনা এটা নিয়ে একটা বড় ধরনের প্রশ্ন দেখা দিয়েছে। কাতার নেগোসিয়েশনে আইনি প্রক্রিয়াতে আইনি পদক্ষেপ নেওয়াতে একটা পটু দেশ, তারা দুই দেশের ভেতরে বিরোধ মীমাংসা করে দিতে পারে। সুতরাং কাতার যে কাজটি করেছে সেটি হলো যে এই হামলার প্রতিবাদে তারা আন্তর্জাতিক মহলে গেছে, জাতিসংঘে গেছে এবং তারা আইন এবং আলাপ আলোচনার পথটিকে বেছে নিয়েছে এখনো পর্যন্ত, এটি দেখা যাচ্ছে। তাহলে যদি আমরা ধরে নিই যে কাতার আর মধ্যস্থতাতে হয়তো থাকবে না, যদি না থাকে তাহলে বাকি থাকে মিশর।
এখন আমি গণমাধ্যমে আরেকটা খবর দেখলাম যে মিশরেও আহ, ইসরায়েল হামলা করার চেষ্টা করেছিল বলে এক ধরনের খবর প্রকাশিত হয়েছে এবং গোয়েন্দাদের তথ্যের বরাত দিয়ে জানানো হয়েছে যে মিশরের সেসব হামলাগুলো ঠেকিয়ে দেওয়া হয়েছে। সুপ্রিয় দর্শক, মিশরের জন্যে এই মানে গাজাতে যে যুদ্ধ পরিস্থিতি চলছে বা যুদ্ধ চলছে সেটি বন্ধ হওয়া খুব জরুরি। কারণ হলো যে অনেক মানুষ মিশরে আশ্রয় নিয়েছেন, মিশর অনেক শরণার্থীকে আশ্রয় দিয়েছে এবং আবারও এই যে হামলা যদি জোরদার হয় তাহলে মিশরের একটা আশঙ্কা আছে যে সীমান্ত পার হয়ে আরো অনেক মানুষ সেখানে চলে যেতে পারে। সুতরাং মিশর তার নিজের দেশের স্বার্থেও চায় যে এই যুদ্ধটা যেন বন্ধ হয়ে যাক এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে কাতারের সঙ্গে মিলে মিশর এখানে এই যুদ্ধবিরতির আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছিল। কিন্তু এখন তাহলে প্রশ্ন ওঠে যে এরকম একটা খবর প্রকাশ হওয়ার পরও কি মিশর কি তাহলে এই আলাপ আলোচনায় আসবে? তাহলে কি এই যুদ্ধ বিরতির যে আলাপ আলোচনা এবং উদ্যোগ এটি কি একটা চরম অনিশ্চয়তার মধ্যে পড়ে যায়? তাহলে ভবিষ্যতে কি হবে? তাহলে যুদ্ধবিরতি কি অধরাই থেকে যাচ্ছে? এমন যখন পরিস্থিতি, তখন আমরা বেশ কিছু উদ্যোগ দেখতে পাই। এই যেমন ধরুন, যুক্তরাষ্ট্রের টপ ডিপ্লোম্যাট মার্কো রুবিও সফর করেছেন এবং তিনি সেখানে এই যুদ্ধ বন্ধ করার ব্যাপারে আলাপ আলোচনা করবেন বলে জানা গেছে। তারপর গাজার যে সিটি দখল করার চেষ্টা করছে ইসরায়েল, সেখানে লিফলেট ছাড়া হয়েছে, লোকজনকে বলা হয়েছে তারা যেন সেই জায়গা ছেড়ে দেয় এবং আক্রমণ সেখানে জোরদার করা হয়েছে। অনেক মানুষ নতুন করে বাস্তুচ্যুত হয়েছে এরকম খবরও পাওয়া গেছে এবং গাজার চারদিকে 2007 সাল থেকে জলসীমায় যে অবরোধ আরোপ করে রেখেছে ইসরায়েল, তা ভেঙে দেওয়ার জন্যে গ্লোবাল সমুদ ফ্লটিলার 50টি জাহাজ তিউনিসে থেকে ছেড়ে এখন আবারও গাজার উদ্দেশ্যে রওনা হয়েছে। তারা যতটা না ত্রাণ তৎপরতা চালাবে তার চেয়ে বেশি তারা গাজার পক্ষে বিশ্বে জনমত তৈরি করার জন্যই এগিয়ে আসছে বলে ধারণা করা হচ্ছে। তাহলে সুপ্রিয় দর্শক, পরিস্থিতি কোন দিকে যাচ্ছে বলে আপনি মনে করেন? আপনার মতামত কমেন্টে জানান। আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ।